যখন কথা বলছি আজকে তখন গোপালগঞ্জ উত্তাল ঘটনা প্রবাহ এখনো চলছে বলবো। মানে জাতীয় নাগরিক পার্টির নেতাদেরকে মাত্র এরকম ভিডিও দেখছিলাম যে তারা সেনাবাহিনীর মানে এপিসি যেগুলোকে বলে ট্যাঙ্কের মতো দেখতে যে ভারী যানগুলো সেগুলোর ভেতরে ঢুকে হাসনাত রা ঢাকার দিকে ফেরার বোধহয় চেষ্টা করছেন। এই যে ঘটনাটা ঘটলো 2025-এর জুলাইয়ে এসে, এই ঘটনাটিকে আপনি বাংলাদেশের রাজনীতিতে এখনকার প্রেক্ষাপটে কিভাবে বিশ্লেষণ করবেন? না, প্রথমত এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, মানে লাইভ করেছিলাম যখন ওরা যাচ্ছিল। তখনই আমার কাছে মনে হয়েছিল তারা যে কাজটা করছে এটা ভালো করছে না, এটা অনেকটা বাঘের লেজ দিয়ে মানে কান চুলকানোর মতো একটা ঝুঁকিমূলক কাজ। তো ওখানে যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে বা এখনো পর্যন্ত তারা ঢাকা আসতে পারেনি, আগামীকাল কি ঘটবে এগুলো নিয়ে আলাপ আলোচনা না করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা কেন ঘটলো বা আগামীতে এর চাইতে আরও যে অপ্রীতিকর অবস্থা আমাদের রাজনীতিতে ঘটতে পারে, কেন ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হলো যে আমাদের এই জাতিটা একটা অস্থির জাতি এবং কোনো কিছুতেই আমাদের কিন্তু মানে একেবারে স্থিরতা নেই। 5 মিনিট আমরা বসতে পারি না, এর মধ্যে 10টা মশা আসবে, 4টা মাছি আসবে। তারপরে আমাদের শরীরের মধ্যে অ্যাজমা, অ্যালার্জি, এত সব যন্ত্রণা এবং আমাদের বাতাসে মিথেন গ্যাসের পরিমাণ খুব বেশি। মানে এই যে গরু, বাংলাদেশে 2.5 কোটি গরু আছে, এখন এরা গবেষণা করে বের করেছে এই গরু প্রতিদিন যে সে মিথেন গ্যাস উৎপন্ন করে, ঢেক দেয় এবং যাকে বলা হয় বায়ু ত্যাগ করে, এতে টোটাল পরিবেশটা এমন অবস্থা হয়ে যাচ্ছে যে আমাদের মাথা গরম থাকে সবসময়। এই মিথেন গ্যাসের কারণে আমাদের মাথা গরম থাকে, অস্থির হয়ে পড়ি আমরা। এবং এই অস্থিরতার কারণে আপনি দেখুন দিল্লি নামটা কত পুরনো, আমাদের ঢাকার নামটা কিন্তু অত পুরনো নয়। 2 নম্বর হলো পৃথিবীর সব শহরের নামের একটা ইতিহাস আছে। যারা বিজয়ী হয় তারা একটা সুন্দর নাম দেয়। আপনি দেখেন ভারতে এখনো আওরঙ্গাবাদ নাম আছে, আওরঙ্গজেবের নামে। ভারতে এখনো দৌলতাবাদ নাম আছে, হুমায়ুন সড়ক আছে। কিন্তু আমাদের এই ঢাকা শহরের একটা রাস্তা, মানে পাকিস্তান আমলে যে নামগুলো ছিল একটা নামও কিন্তু সেগুলো নাই। এই যে আমরা বারবার পরিবর্তন করি, নাম পরিবর্তন করি, আমাদের ঢাকা তো কেউ কোনো রাজাবাসার নাম দেয়নি। আমাদের এই ঢাকা শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর, এর আগের নাম খুঁজে পাওয়া যায় না। তো সে যারা এই জাহাঙ্গীরনগর নামটা দিলেন, এই ঢাকাটা একত্র করেছেন, দেশ একত্র করেছেন, আমরা এখন তাদেরকে স্মরণ করছি না। এই যে আমরা যে মানুষকে ভুলে যাই, অকৃতজ্ঞ হয়ে যাই এবং মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে পড়ি, এই কারণে কি হচ্ছে, এখন এই সময়টিতে সুখে থাকতে এই এনসিপি এদেরকে ভূতে কিলালো। মূল ব্যাপার হলো রাজনীতিটা আপনাকে বুঝতে হবে যে এনসিপিটা শুরু করার পরে প্রথম 2-3 মাস তাদেরকে নিয়ে অনেকে রাজা বাদশা হবে, রয়্যাল বেঙ্গল টাইগার হবে, সিংহ হবে এরকম চিন্তা ভাবনা করছে, কিন্তু তারা কিন্তু কোনো জেলাতেই ঠিকমতো গিয়ে আসতে পারেনি। খাগড়াছড়ি গেছে, বান্দরবন গেছে, সব জায়গাতে গিয়ে কিন্তু তারা মারামারি কাটাকাটি এইগুলোর মধ্যে পড়ে অনেকটা লাঞ্ছিত হয়ে আসছে। তো তাদের এই যে গত 1 সপ্তাহ যাবৎ কিন্তু খুব একটা রমরমা অবস্থা। রমরমা অবস্থা মূলত বিএনপির সঙ্গে জামাতের একেবারে দাকুমড়া সম্পর্ক এবং বিএনপির সঙ্গে চরমোনাইয়ের দাকুমড়া সম্পর্ক। এবং এই চরমোনাই এবং জামাত এরা আবার 19 তারিখে, এই মাসের 19 তারিখে একটা মহাসমাবেশ ডেকেছে যেখানে 10 লাখ লোক তারা আনবে। তো এই যে 10 লাখ লোক আনবে, তো এখন তাদের একটা সরকারি সহযোগিতা দরকার। এই সহযোগিতার জন্য তারা এনসিপিকে বেছে নিয়েছে। এখন এনসিপি গত 1 সপ্তাহ ধরে বিভিন্ন জায়গাতে যাচ্ছে, এই বরগুনা, ভোলা বিভিন্ন জায়গাতে যাচ্ছে এবং ওখানে জামাত, চরমোনাই ওই এলাকাতে যারা লোক আছে, যেখানে লোক হবে না 500 সেখানে দেখা গেল 5,000 লোক হয়ে আসছে। তো এই 5,000 লোক তরুণ যারা আছে তারা তো এই রাজনীতি শুরু করার পরে গত 11 মাসে এরকম দেখেনি কখনো। তারা শুধুমাত্র ওই সময়টাতে রাজুতে আয়, রাজুতে 2-3 হাজার লোক হলে কিন্তু মানে ভরে যায়। কিন্তু এই যে এখন তারা বরগুনাতে গিয়ে, ভোলাতে গিয়ে মানে এত লোক দেখে, তারা এই জনসমাবেশ দেখে সবকিছু দেখে আনন্দে এতটা উদ্বেলিত। একটা ভিডিওতে দেখলাম যে নাহিদ, ওই আরেকজন নেতা আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা খুনসুটি করছেন। তারা ওই ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিচ্ছেন, আরেকজন নদীতে ফেলে দিচ্ছেন, ওখানে তারা জলকেলি করছেন, জলক্রিয়া বা জলকেলি একটা শৈশবের মতো। এবং এর যারা তাদের নেতাকর্মী, তাদের সমর্থক, তারা বলছেন যে নেতা হওয়া তো দরকার এমন নেতা যাদের তারুণ্য আছে, যারা নদীতে ঝাঁপ দিতে পারে, যারা নদীর মধ্যে ট্রলারে বসে দেশাত্মবোধক গান গাইতে পারে। এবং এখানে যারা নারী নেত্রী আছেন, পুরুষ নেত্রী আছেন, তারা সবাই মানে কণ্ঠ ছেড়ে গান গাচ্ছেন একসাথে, আন্দোলন হবে, নেতৃত্ব হবে, তো এইরকম তারুণ্য।
এরকম প্রশংসার কারণে কি হলো, তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। তো এরকম তারা আনন্দে উদ্বেলিত হয়ে তাদের মধ্যে যে তারুণ্য, সেই তারুণ্য বাসা বেঁধেছে এবং তারা স্বপ্ন দেখা শুরু করেছে যে ঠিক আছে, আগুন যখন মানে লোহা গরম করে সবচেয়ে উত্তপ্ত অবস্থাতে আসলে লোহাটাকে বাঁকাতে হয়। যেহেতু আমাদের একটা সুসময় যাচ্ছে, সেই সুসময়টা ব্যবহার করে আমরা এই জোয়ারটাকে এই গোপালগঞ্জ পর্যন্ত নিয়ে যাই। তো সেই অর্থে তারা মানে গোপালগঞ্জ আজকে কিন্তু হঠাৎ করেই কিন্তু গোপালগঞ্জ মানে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে দিল। সারা বাংলাদেশের জনগণকে ধূমকেতুর মতো গোপালগঞ্জের দিকে আসতে বলল এবং এরপর যা ঘটনা ঘটলো তাতে বোঝা গেল জনগণ তাদের কথায় সাড়া দিয়ে কোনো ধূমকেতুর মতো গোপালগঞ্জের দিকে মার্চ করা শুরু করে নাই। মানে আপনি বলছেন রনি ভাই আসলে জামায়াতে ইসলামীর শক্তিতে শক্তিমান হয়ে তারা ভেবেছিল, তাহলে জামায়াতে ইসলামী গোপালগঞ্জের সমর্থন দিল না কেন? না, জামায়াতে ইসলাম আসলে চেষ্টা করেছে। জামায়াতে ইসলামী চেষ্টা করেছে, ওখানে অনেক লোক ছিল জামাতের। তারপরে চরমোনাইও চেষ্টা করেছে, অন্যান্য যারা আছে চেষ্টা করেছে, এমনকি বিএনপিও চেষ্টা করেছে। আমরা যেটা দেখলাম শেষ মুহূর্তে, কিন্তু ওটা হয়ে ওঠেনি। এটা বোঝার জন্য একটা ব্যাপার হলো কি, এই বোঝার জন্য যে প্রাজ্ঞতা দরকার, রাজনীতির জ্ঞান দরকার, এটা ওই যারা তরুণ ওখানে আয়োজন করেছেন তারা সেটা বুঝতে পারেনি। বোঝার চেষ্টা করুন যে এত কিছুর পরেও কেন উত্তরবঙ্গে এরশাদের দল এত জনপ্রিয়, কেন ফেনীতে বা বগুড়াতে বিএনপি জনপ্রিয়। যে কারণে ওখানে জনপ্রিয়, একই কারণে গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুর এবং বাগেরহাট দক্ষিণাঞ্চলের অনেকগুলো এলাকাতে আওয়ামী লীগ জনপ্রিয়, এবং এই সমস্ত এলাকাতে যে যেতে হয় না, এই কথা আরও 1200 বছর আগে আল মুকাদ্দামা গ্রন্থে এই লিখে গেছেন বড় বড় দার্শনিকরা যারা আছেন, রাজনৈতিক যারা ফিলোসফার, সেটা আপনি ইবনে খালদুন বলেন, আল মুকাদ্দামা বলেন, কিংবা কোড অফ নেপোলিয়ন পড়েন, সব জায়গায় কিন্তু এই কথাগুলো লেখা আছে যে রাজনীতিতে বংশ, নির্বাচনী এলাকা এটা একটা বিরাট ভূমিকা আছে। ফলে এই সমস্ত জায়গাতে পা দিতে হয় না, এই ফাঁদের মধ্যে পা দিতে হয় না, একটা কৌশলগত জায়গা আছে। ফলে তারা ওখানে যারা গেছেন তাদের আসলে এই ব্যাপারে পড়াশোনা ছিল না বা নাই, একেবারে আমি লিখে দিতে পারি, এই জন্য তারা এখানে গেছেন। আর একটা ব্যাপার হলো, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যেখানে তো বহুমুখী খেলা হচ্ছে, দেশি চক্রান্ত আছে, বিদেশি চক্রান্ত আছে। এখন এই তরুণদেরকে বিপদে ফেলানোর জন্য, জামাতকে নাজেহাল করার জন্য, তারপরে চরমোনাইকে নাজেহাল করার জন্য কিন্তু বিভিন্ন পক্ষ কাজ করছে। এই যে এখন এখানে যারা মানে নাজেহাল হয়েছে, আমি দেখলাম বিএনপির অনেক বড় বড় নেতা, মানে নেতা মির্জা ফখরুল বিবৃতি দিয়েছেন, কিন্তু বিএনপির অনেক বড় বড় নেতা তারা এই যে ওরা ট্যাঙ্কের মধ্যে ওই যে করে, যে ওটা ট্যাঙ্ক না কি বলে, ওটার মধ্যে করে যে তারা যাচ্ছে, সেনাবাহিনী তাদেরকে ওখানে ঢুকাচ্ছে, এবং ঢুকানোর সময় বোঝা যাচ্ছে বেশ তাচ্ছিল্য করে ঢুকাচ্ছে, হাত ধরে টেনে একটা ধাক্কা দিয়ে তাদেরকে ভিতরে ঢুকাচ্ছে। তো এক একজন বড় জাতীয় নেতা যারা ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, তো সেনা সদস্যরা তাদেরকে যেভাবে তাড়াহুড়ো করে ওখানে ঢুকাচ্ছে, এই যে এই ঢুকানোর মধ্যেও আমার কাছে মনে হচ্ছে একটা রাজনীতিতে তারা ওখানে ঢুকুক এরকমভাবে কেউ চেয়েছিল আগে, তারা ওখানে ঢুকুক, নচেত এই যে তাদেরকে ঢুকানো হলো ওখানে, এবং নিশ্চিতভাবেই তারা ভয় পাচ্ছে, যারা ঢুকছে তারা খুব দৌড়ে ঢুকছে ওখানে, আবার যাদেরকে ঢুকানো হচ্ছে তারা কিন্তু আবার হাত ধরে ওই নেতাদেরকে, আপনি জানেন যে ওখানে ঢুকতে হলে মাথা নুয়ে ঢুকতে হয়, খুব মাথা নুয়ে ঢুকতে হয়, ওই যে মাথা নুয়ে ওইটার মধ্যে ঢুকানো হলো, তারা ওখানে ভয় পেল। এরপরে যে সেনাবাহিনীকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা এতকাল বলা হলো, আলটিমেটলি প্রাণের রক্ষার্থে সেই সেনাবাহিনীর কাছে তাদেরকে যেতে হলো, সেই সেনা ট্যাঙ্কের মধ্যে তাদের ঢুকতে হলো, তাদেরকে এমন একটা বিপর্যয়ের মধ্যে ফেলার জন্য যে বিভিন্ন পক্ষের চক্রান্ত ছিল না বা কূটকৌশল ছিল না, এটাও কিন্তু বলা যাবে না। তো এই জিনিসগুলো রনি ভাই, কারণ আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি পন্থী বলি, আওয়ামী লীগ বিরোধী বলি, বিএনপি পন্থী বলি, এরকম নানা পক্ষই একটি পক্ষ উস্কানি দিচ্ছে, একটি পক্ষ যে পক্ষ উস্কানি দিয়ে এই তরুণদেরকে, মানে তখন মনে এই তরুণরা খুবই সাদা সিধা, তো এই যে সাদা সিধা সরল হাসনাত, সার্জিস, নাহিদদেরকে এই বিরাট ডাক দিয়ে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে গোপালগঞ্জ পাঠিয়ে, আপনি যে বলছেন শেষ পর্যন্ত মাথা নুইয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভেতরে কোনো মতে জায়গা করে নিয়ে ঢাকায় ফেরার চেষ্টা করা, এই পুরো জিনিসটা মানে কোন কোন পক্ষ এই চক্রান্ত করে থাকতে পারে? না, এটার সঙ্গে অনেকেই থাকতে পারে, আমি আর নাম বললাম না, মানে যারা মানে ওদের দ্বারা যারা ঈর্ষান্বিত, ওদেরকে যারা প্রতিদ্বন্দ্বী মনে করেন, ওদের দ্বারা যারা বিভিন্ন সময় অপমান বোধ করেছে নিজেদেরকে, তারাই ওদেরকে এই অবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য যে চক্রান্ত করতে পারে, সুযোগ পেলে এই সুযোগটা ব্যবহার করতে পারে, এটা স্বাভাবিক। এটা বোঝার জন্য খুব রকেট সায়েন্স দরকার হয় না। বাস্তবতা হলো যে ওখানে যে ওইরকম একটা ঘটনা ঘটবে, ওটা তো আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, নবনীতা, আমি কখনো বিশ্বাস করতাম না, বাট ইট হ্যাপেন্ড, এই জিনিসটা ওখানে ঘটেছে। এবং ওটা নিয়ে আগামী 3-4 দিন, আপনি দেখেন কয়েকদিন আগে তারেক রহমান সাহেবকে অপমান করে যে স্লোগানটা দেওয়া হলো,
এরকম স্লোগান কোনো দলের প্রধানকে নিয়ে বাংলাদেশে হবে, আমরা তো এটা কখনো কল্পনা করিনি। এবং স্লোগান ওয়াজ ভেরি ম্যাটিকুলাস। আপনি চিন্তা করেন, তারেক রহমানকে যে বলা হলো, তারেক রহমানকে যে গালিটা দেওয়া হলো, এটা মূলত একটা নারী বিষয়ক চিহ্ন। তাহলে আপনি দেখেন, আমি কয়েকদিন আগে একটা মানে ভিডিও দেখতেছিলাম ভারতে, প্রাঙ্ক ভিডিও। তো সেটা একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, পাশে গিয়ে আরেকজন বলতেছেন, আপা কেমন আছেন? তো লোকটা প্রথমে মনে করলো যে হয়তো অন্য কাউকে বলছে। সে আবার কাছে এসে সেই একজন পুরুষকে বলতেছে, আপা আপনি কেমন আছেন? তো লোকটার মেজাজ রাখতে পারলো না, সে হাতের চায়ের কাপটা ফেলে দিয়ে বলে, কুত্তে, এই কথা বলে গালাগালি করে, কুত্তে বলে গালা দিয়ে সে সেখান থেকে চলে গেল। এখন এই যে তারেক রহমান সাহেবকে, হি ইজ এ ম্যান, হি ইজ এ লিডার, হি ইজ এ গ্র্যান্ড লিডার অফ এ পার্টি, কিন্তু তার যে শারীরিক চিহ্ন বলে তারেক জিয়া যেটা বলা হলো, তালিবর্ষা আকার দিয়া যেটা বলা হলো, এটা স্ত্রীলিঙ্গ। ইট মিনস তাকে নারীর মানে পুরুষের পরিবর্তে তাকে নারীতে নামিয়ে আনা হলো। দিস ইজ ওয়ান। আপনি চিন্তা করেন যে অপমানটা, যে তারা যে শব্দটা যে সিলেকশন করেছে, দিস ইন্টেলিজেন্টলি করেছে। আপনি যে অশ্লীল স্লোগানের কথা বলছেন এটা ধরতে পারছি না রনি ভাই, কিন্তু আমি তো আরো অশ্লীল স্লোগান শুনেছি, যে 1 2 3 4, মানে এগুলো বিশ্ববিদ্যালয়। না, ওটাও আমি বলছি, মানে এখানে যদি আপনি অশ্লীল শব্দটা যদি মানে তারেক রহমান সাহেবকে কোনো পুরুষ চিহ্ন মানে পুংলিঙ্গর সঙ্গে তুলনা করা হতো, তাহলে ইট ইজ ওকে, একটা নর্মাল গালি ছিল, তারেক রহমান আমার ওটা। কিন্তু একটা নারী চিহ্নের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, অর্থাৎ ওই ভদ্রলোকে পুরুষকে নারী বানানোর চেষ্টা করানো হয়েছে, যে ইউ আর ও ম্যান। তারেক রহমান আমার যে গালিটা দেওয়া হচ্ছে তাকে নারী বানানো, অর্থাৎ এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা খুব ইন্টেলিজেন্টলি, যেটা বিএনপির একেবারে অন্তরাত্মা, মানে তাদের মানে যত স্পর্শকাতর জায়গা আছে সব জায়গাতে তাদের কিন্তু আঘাত লেগেছে এই গালিটাতে। সেকেন্ড যেটা বললো যে 1 2 3 4, 1 2 3 4 যেটা, এটার মধ্যে কিন্তু একটা ম্যাটিকুলাস ডিজাইন আছে। ম্যাটিকুলাস ডিজাইনটা কি? আপনি জানেন যে এই যে বিভিন্ন যারা ইসলামপন্থী যারা লোকজন আছে তাদেরকে, এই যারা সেকুলার রাজনীতি করে, এদেরকে বলা হয় এরা সমকামী। এরা সমকামী, বাচ্চাদের সাথে এই খারাপ কাজ করে, ওই কাজ করে, এই বিভিন্ন মাদ্রাসায় যে সমস্ত জিনিস হয় এগুলো নিয়ে বিভিন্ন লোক সমালোচনা করে। এখন এই যে সমালোচনা যারা করে এবং যাদেরকে উদ্দেশ্য করে, তারা এখন বলতেছে ঠিক আছে তোমরা আমাদেরকে কথা বলো, আমরা যে এই খারাপ কাজটা করি, একেবারে তোমার যে সরাসরি লিডার, সেই লিডারকে আমরা ওই কাজটা করে দেবো, ওই কাজটা করে দেবো, সেটা প্রকাশ্যে রাজপথে সেই গালিটা দিচ্ছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এই যে সমকামিতা যে জিনিসটা বলা হচ্ছে, বা অন্য জায়গাতে একটা নারীকে পুরুষ হিসাবে বা পুরুষকে নারী হিসেবে যে যেভাবে বলা হচ্ছে, এটা ম্যাটিকুলাসলি করে বিএনপিকে এমনভাবে খেপিয়ে দেওয়া হয়েছে, এখন মানে ওই বিভেদের যে জায়গাটাতে আর বন্ধন হবে না, কখনো বন্ধন না। মানুষ হয় কি, একটা সময় দেখেন আইএমএ জাহিলিয়াত বলা হয়, আপনি তো শুনছেন। বন্ধন হবে নাকি? আবার বন্ধন হবে নাকি? এই যে ধরেন মানে আপনি তো গালির কথা বলছেন, এর পাশাপাশি তো এমন ভিডিও বের হলো রনি ভাই, যে প্রেসিডেন্ট জিয়ার ছবি পা দিয়ে মারানো হচ্ছে, তার সাথেও আবার স্লোগান চলছে। তো এরপরেও তো আপনি বলছেন যে বিএনপি গোপালগঞ্জে ওর শেষ দিকে গিয়ে এনসিপি কে রক্ষার চেষ্টা করেছে। এনসিপি কি বিএনপির দরকার কিনা খুব? না, ওটা স্থানীয়ভাবে, মানে মূল ব্যাপার হলো সবাই স্থানীয়ভাবে তো ওখানে তাদের একটা ফেজ অফ হয়েছে। স্থানীয় রাজনীতি আর জাতীয় রাজনীতি কিন্তু এক না। যেমন দেখা গেল বিএনপি এবং জামাত যখন একসাথে রাজনীতি করেছে, মানে ক্যাবিনেটে বিএনপি জামাত একসাথে আছে 1996 থেকে 2001, তো ঠিক এই সময়টাতে চাঁপাইনবাবগঞ্জে দেখা গেল জামাতের নেতা আর বিএনপির নেতা মারামারি করছে। এবং ওখানে ইভেন আর একটা জিনিস বলি, আমাদের খুলনাতে একটা জায়গা আছে, ওইটার উপজেলার নাম হলো কয়রা উপজেলা। তো ওই এলাকার আওয়ামী লীগের এমপি, আমি তারা জিজ্ঞাসা করলাম 2010-11 সালে যে ভাই কেমন আছেন? ভাই আর বললেন না, এমপি হয়েছে আওয়ামী লীগের, কিন্তু ওখানে জামাতের সঙ্গে ম্যানেজ করে চলতে হচ্ছে, ওখানে জামাতের প্রভুত্ব বেশি আওয়ামী লীগ জমানাতে। এখন প্রত্যেকটা এলাকাতে একটা স্থানীয় রাজনীতি আছে, আপনি সেই স্থানীয় রাজনীতির বাইরে যেতে পারবেন না। কোনো এলাকাতে সৈয়দ বংশ আছে, কোনো এলাকাতে তালুকদার বংশ আছে, খান বংশ আছে, তারা এত প্রভাবশালী। আপনি যদি সেনাবাহিনী প্রধানও হন, গ্রামে গিয়া ওই খান সাহেবের, আপনি হিন্দি একটা সিনেমা দেখেন বুলান্দি একটা সিনেমা আছে, ঠিক ওইরকম ওই খান বাড়ির সামনে গিয়ে আপনি বাহাদুরি দেখাতে পারবেন না। আপনি সেনাপ্রধান হলেও ওখানে গিয়ে আপনাকে খান সাহেবকে সালাম দিয়ে চলতে হবে। তা আমাদের ওই যে গোপালগঞ্জের যে রাজনীতি, সেই রাজনীতিতে হলো আওয়ামী লীগ একদিকে আর যত রাজনৈতিক দল আছে ওখানে সব একদিকে। তো এখন আওয়ামী লীগের এই দুঃসময় সবগুলো এক হয়েছে। এখন আজকে যদি এনসিপি লোকজন হয়, কালকে তো বিএনপি লোক ওখানে মার খাবে। তো ওটা যার জন্য ওটার সাথে জাতীয় রাজনীতির তুলনা হবে না। জাতীয় রাজনীতির যে সমস্যা, সেখানে আগে যেমন ছবি পাড়ানো, ভাঙা, বা ওই যে যেমন আমরা ইউনিভার্সিটিতে বলছি অমুকের 2 গালে জুতো মারো তালে তালে, অমুকের চামড়া তুলে নেব আমরা, অমুককে কুত্তা দিয়ে কামড়া, এই জিনিসগুলো আসলে রাজনৈতিক স্লোগান, এতে কিন্তু হয় না। এমনকি মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি
বাজাতে চেয়েছেন, কিন্তু তারপর কিন্তু সম্পর্ক নষ্ট হয়নি। তো ওসব সমস্যা হয় না। রাজনীতিতে অনেক স্লোগান হয় বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ইদানিংকালে যে অশ্লীলতা, অশ্রাব্যতা চলে যাচ্ছে, যে অশ্রাব্যতার বিনিময়ে কখনো রাজনৈতিক ঐক্য এদের মধ্যে হবে না। বরং দেখা গেল যে আগামীতে যদি ধরেন জামাতের আমির বা ওই এনসিপির প্রধান যারা নেতা, তারপরে শেষে যাকে বলা হয় চরমোনাই পীর সাহেবের যারা 2 পীর আছেন, এরা আওয়ামী লীগ বিএনপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কোনো ঘরোয়া বৈঠক হলো বা কোনো সমাবেশে গেল, উভয় দলের নেতাকর্মী হলো, ওখানে দেখবেন যে মারামারি, রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে। এবং এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে পুরো জাতীয় রাজনীতি। এবং সেই জাতীয় রাজনীতিতে যে ভাইবটা আছে, সেই ভাইবটা এই তরুণরা বুঝতে পারেনি। বুঝতে না পারার কারণে এই যে মার্চ টু গোপালগঞ্জে গিয়েছে। এবং আমার কাছে আরও ভয় লাগছে যে ওখানে যে ঘটনাটা ঘটেছে, তারা যদি এটা মূল্যায়ন করে সুন্দরভাবে পরবর্তী প্রোগ্রাম করতে পারে, তাদের জন্য বেটার হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই জিনিসগুলো তারা করতে পারবে না। বরং এটাকে তারা আরও উগ্রতার দিকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে এখানে মূল ব্যাপারটা হলো বোঝার চেষ্টা করুন, এনসিপির প্রতিদ্বন্দ্বী তো এখন আওয়ামী লীগ না। আওয়ামী লীগ ইজ এ ডেড হর্স। এবং গোপালগঞ্জেও মূলত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে তারা বাহাদুরি দেখিয়েছে গোপালগঞ্জে, যেটাকে তাফালিং বলি। এরপরে কিন্তু সবাই ঘরে চলে গেছিল। ওখানকার বড় বড় যারা শীর্ষ নেতা তারা অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে পালাতক। ফলে গোপালগঞ্জ ছিল একটা মূলত সুপ্ত আগ্নেয়গিরির মতো, সুপ্ত আগ্নেয়গিরি। এই মুহূর্তে এনসিপি, জামাত, তাদের 1 নম্বর শত্রু হলো বিএনপি, রাজনৈতিক শত্রু, প্রতিদ্বন্দ্বী বিএনপি। তারা লড়তে যাবে বিএনপির সাথে। তারা কেন এই গোপালগঞ্জ গেল? এবং আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ তো কোনো অবস্থাতে তাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং বিএনপির সঙ্গে তাদের এই দ্বন্দ্বের সংঘাতে তারা আশা করতে পারতো যে আওয়ামী লীগের নেতারা তাদেরকে সাহায্য করবে, বা আওয়ামী লীগের 10টা চেয়ারম্যান, 10টা এমপি প্রার্থী তারা যদি নিয়ে আসে তাদের উপকার হবে। তো এই জন্য আওয়ামী লীগকে তারা রাখবে বাম পকেটে। এটা ছিল তাদের, যাকে বলা হয় ওয়াইজ ডিসিশন, যে আওয়ামী লীগকে তারা সবসময় একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে। রনি ভাই, কিন্তু আপনি এটা বলছেন বটে, কিন্তু আপনিও জানেন, আমিও জানি যে এনসিপির যেসব জায়গায় কিছু নেতাকর্মী তারা জড়ো করতে পেরেছে, কিংবা এই যে সাম্প্রতিক সময়ে পটিয়ায় বলি, খুলনায় বলি, থানা ঘেরাও করে দিনের পর দিন তাদের যে আন্দোলন, থানা মাটির সাথে মিশিয়ে দেওয়ার তাদের যে হুমকি, এসব জায়গায়ও শেষ পর্যন্ত কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি তাদেরকে একটা বড় অংশের জনসমর্থন জুগিয়েছে। কাজেই বিএনপি বিরোধিতা করে তো এনসিপি টিকতে পারার কথা না। এনসিপির রাজনীতিটা তো দাঁড়িয়েই আছে যে আওয়ামী লীগ বিরোধিতার উপর। আর আপনি আওয়ামী লীগও করেছেন, বিএনপিও করেন বা করেছেন। আপনি কি মনে করেন যে যেই দল 32 নাম্বার গুড়িয়ে দিয়েছে, সেই দলের পক্ষে কখনো বাম পকেটে আওয়ামী লীগ রেখে রাজনীতি করা সম্ভব? আওয়ামী লীগ তার মিত্র দল কি করে হবে? না, এটা সম্ভব। আপনি শেখ হাসিনার একটা রিসেন্ট যে অডিও যে বার্তা, তিনি সেটা বলেছেন যে আমি এই সমস্ত জিনিস কোনো কিছু মনে রাখিনি, কার প্রতি আমার কোনো অভিযোগ নেই। রাজনীতির একটা মূল ব্যাপার হলো যে রাজনীতির শেষ পর্যায়েও এটা অঙ্কের বিষয়, ইটস এ ম্যাটার অফ ম্যাথমেটিক্স। আওয়ামী লীগের 1 নম্বর প্রতিদ্বন্দ্বী সেটা হলো বিএনপি, নট জামাত। এখানে জামাত, জাতীয় পার্টি, অন্যান্য ছোট ছোট দলগুলো, এগুলো অক্সিলারি ফোর্স। এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে ক্ষতিটা হয়েছে বিএনপি দ্বারা হয়েছে, জামাত দ্বারা এখন পর্যন্ত হয়নি, এমনকি এনসিপি দ্বারা হয়নি। এনসিপি সামনে থেকে ধরেন 32 নম্বর ভেঙেছে, কিন্তু ওখানে মূল শক্তি জুগিয়েছে কারা? গিয়ে দেখেন বিএনপির লোক, জামাতের লোক, এনসিপির কয়টা লোক আছে। তো এই জিনিসগুলো তো আওয়ামী লীগ জানে। এখন ইভেন কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো শত্রুতা নেই। এখন বিএনপির সাথে ডক্টর ইউনূসের সাথে যে শত্রুতা বা তাদের উভয়ের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে যদি অপশন আসে বন্ধুত্বর, আগামী দিনে ডক্টর ইউনূসের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা হলো পলিটিক্যাল সায়েন্স, এটা বুঝতে হবে আপনাকে, এর বাইরে কোনো কথা নাই। তা আমার বক্তব্যটা হলো, যেখানে তারা এই বিএনপির অক্সিলারি ফোর্স হওয়ার জন্য, বিএনপির সাথে সিট ভাগাভাগি করার জন্য, বিএনপির বন্ধু হওয়ার জন্য গত 11 মাস ধরে তো তারা সেই চেষ্টা করছে। সবাই তো যে চেষ্টা করছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে এক ঘরে করে তারা নিজেরা ক্ষমতাটা ভাগাভাগি করবে। এবং গত 11 মাস ধরে যে নেগোসিয়েশনটা চলছে, সেই নেগোসিয়েশনের রিয়েলিটিটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন, তার সেফ এক্সিট থাকবে, এবং বিএনপি এটাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, একটা সুন্দর সাজানো গোছানো নির্বাচন হবে,
সবাই এখানে অংশগ্রহণ করবে, সিটটা ভাগাভাগি হবে অনেকটা জাতীয় সরকারের মতো, যেটা তারেক রহমান সাহেব করেছেন। এখন এখানে বক্তব্য হলো যে তারেক রহমান সাহেব বা বিএনপি তাদেরকে ১৫০টা সিট বা ১৩০টা সিট দেওয়া হবে, বাকি যারা ছোট ছোট দল আছে তারা সবাই মিলে এই সিট ভাগাভাগি করে নেবে। এই গত ১১ মাস ধরে সর্বমূলে যে চেষ্টাটা করা হয়েছে এই সিট ভাগাভাগি, এখন সেই সিট ভাগাভাগি